ব্রিটিশ সরকার মোট ৮২ বার তার জনসভাস্থলে বা তার আলোচনা সভাস্থলে 144 জারি করেছিল। ব্রিটিশ সরকার এই মানুষটাকে ভয় পেত। সম্বন্ধে আমি যতটুকু জানি মানে মানে ওই মৌলানা মুসল্লি যে ছিল যে ধরনের তাদের বিরুদ্ধে কথা মানে বিরোধিতা ছিল, ঠিক আছে, গোলামি পছন্দ করতো না। কুহেলি ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্ত রাজ, নবীন আলোকে নবীন পুলকে সাজিছে ধরণী সাজ। আজকে আগস্ট মাসের 9 তারিখ 2025 আমরা চলে এসেছি জেলা শহর সিরাজগঞ্জে। আমরা সিরাজগঞ্জে আপনাদেরকে নিয়ে এমন একটি মানুষের পৈতৃক ভিটা এবং কবর দেখতে যাব যে মানুষটিকে নিয়ে খুব একটা আলোচনা হয় না, অথচ তিনি বাঙালি মুসলিম পুনর্জাগরণের অন্যতম নায়ক ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, লেখক, প্রকাশক, বাগ্মী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর পৈতৃক ভিটা এবং কবর দেখাতে আপনাদেরকে নিয়ে চললাম। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম 1880 সালের তৎকালীন পাবনা জেলার ধানগড়া গ্রামে। বহু প্রতিভার অধিকারী এই মানুষটি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কাহিনীকার, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অনলবর্ষী বক্তা, হিন্দু মুসলমানের মিলনের অন্যতম প্রবক্তা এবং সংখ্যালঘু মুসলমান সমাজের বাতিঘর। বিংশ শতাব্দীর মুসলিম সমাজের জাগরণে তিনি রেখেছেন বিশেষ ভূমিকা। মীর মুশাররফ হোসেনের পরে বাঙালি মুসলমানের যে দ্বিতীয় জাগরণ হয় তার অগ্রপথিক ছিলেন সিরাজী সাহেব। মজার বিষয় যে একই বছর অর্থাৎ 1880 সালে ইসমাইল হোসেন সিরাজী এবং বেগম রুকেয়া জন্মগ্রহণ করেন। এই দুই কীর্তিমানের জন্ম বাঙালি মুসলমান সমাজের জন্য মাইল ফলক। সিরাজী সাহেবও নারী জাগরণের পক্ষে লিখেছেন। স্ত্রী শিক্ষা নামক গ্রন্থটি 1907 সালে প্রকাশ পায় এবং তুর্কি নারী জীবন নামীয় গ্রন্থটি 1913 সালে প্রকাশিত হয়। 1912 সালে তুরস্কে বলকান যুদ্ধ সংঘটিত হয়। বলকান যুদ্ধে তিনি অল ইন্ডিয়া মেডিকেল মিশনের হয়ে মেডিকেল টিমে অংশগ্রহণ করেন। সে সময় তুরস্কের সরকার তাকে গাজী উপাধিতে ভূষিত করেছিল। উসমানীয় সাম্রাজ্যের বলকান যুদ্ধ থেকে শুরু বাংলার খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বক্তা হিসেবে তিনি খ্যাতি পেয়েছিলেন। তৎকালীন সময়ে কংগ্রেস এবং পরবর্তী সময়ে মুসলিম লীগের সক্রিয় সদস্য ছিলেন। আমরা চলে এসেছি IH সিরাজী রোডে, যেখানে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর বাসভবন এবং কবর আছে। IH সিরাজী মানে ইসমাইল হোসেন সিরাজী। এই রাস্তাটাও তার নামেই। এটি নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের পিছন দিকে পোস্ট অফিসের পাশেই অবস্থিত। আমরা এখন দাঁড়িয়ে আছি ইসমাইল হোসেন সিরাজীর মাজারের সামনে। চলুন বাড়ির ভেতর থেকে তার মাজারটি দেখে আসি। ওই যে দেখা যাচ্ছে সৈয়দ সিরাজীর মাজার। 1899 সালের দিকে ইসমাইল হোসেন সিরাজী একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। কাব্যগ্রন্থের নাম অনল প্রবাহ। অনল প্রবাহের কবি হিসেবে তিনি বেশ পরিচিতি পান। কাব্যগ্রন্থে তিনি তখনকার সময়ে মুসলিমদের দুরবস্থার কথা তুলে ধরেন, যার জন্য দায়ী করেন ব্রিটিশ সরকারকে। 1908 সালের দিকে কাব্যগ্রন্থটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হলে ব্রিটিশ সরকার সেই কাব্যগ্রন্থকে বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগ তোলা হয় তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করছেন। ওই সময়ে ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে আত্মগোপনে থাকেন। 8 মাস আত্মগোপনে থাকার পর আত্মসমর্পণ করেন। 2 বছরের কারাদণ্ড হয় সিরাজীর। এইটা হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কবর, আর এটা হচ্ছে তার স্ত্রী ওয়াজিদুন্নেসার কবর। দুইটা কবরের মধ্যে কোনোটাতেই নাম ফলক নাই। এই ঘরটা কত সালে আনুমানিক করা হয়েছে? এই ঘরটা আমরা যেটা দেখছি এটা 1965 সনে করা হয়েছিল। আচ্ছা, মুনায়েম খান শুধু খারাপ কাজই করেছে বিষয়টি এমন না, ভালো কাজও করেছেন। উনি 1965 সালে এই ঘরটি করে দিয়েছিলেন, যেটি তখন উনি 15,000 টাকা দিয়েছিলেন এই ঘরটি করার জন্য। আর পরিবারের পক্ষ থেকে তখন আরও 10,000 টাকা লাগিয়ে
মোট 25,000 টাকায় এই ইমারতটি করা হয়। এরপরে আর এটি কখনো সংস্কার হয়নি। এইখানে এই ক্যাম্পাসটা তাদেরই, এখানে তাদের বাড়ি ঘর আছে। এটা একেবারে নিরিবিলি পরিবেশে, এইখানে খুব একটা লোকজন আসে বলে আমার মনে হয় না। এখানে তাদের পরিবারের আরও কিছু কবর আমরা দেখতে পাচ্ছি, যে এই পাশে একটা কবর, 2টা কবর, এই পাশে আরও 2টা কবর। ইসমাইল হোসেন সিরাজীর 4 ছেলে 3 মেয়ে, 3 ভাই ছিলেন ইসমাইল হোসেন সিরাজরা। 3 ভাইয়ের মধ্যে উনি বড় ছিলেন, ইসমাইল হোসেন সিরাজী। ওনার বাবা ছিল আপনার ব্যবসায়ী, অর্থাৎ তখন যে আপনার ইয়া করতো আর কি, আমরা যতটুকু জানছি বই পুস্তকে হচ্ছে যে তখন আপনার ওই আতর টাতরই করতো না বিভিন্ন দেশে, না ওই বই পুস্তক আতর টাতর এই ধরনের। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এমনি আদি বংশ থেকে আসছে? এটা আমরা শুনছি পারস্য থেকে। পারস্য থেকে। আর আপনার দাদির বংশ? দাদির বংশই আমাদের এখানে, দাদির। উনি কি কোনো পীর ছিলেন? না না, উনি কোনো পীর ছিলেন না, পীর ছিলেন ওনার ছেলে। সুপ্রিয় সুধী, আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটি ক্যাম্পাসে, এমন একজন গুণী মানুষের কবরের সামনে, যাকে বলা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম কোনো কবি যিনি ব্রিটিশ আক্রমণের শিকার হয়েছিলেন এবং দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কবি হিসাবে তিনি জেল খেটেছিলেন। সৈয়দ সিরাজীর কবিতায় ব্রিটিশ বিরোধী ভাবনা এতই তীব্র ছিল যে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছিল। তার রাজনৈতিক কর্মকাণ্ডও প্রশাসনকে আতঙ্কিত করেছিল। বলা হয় তার সমাবেশে 82 বার 144 দ্বারা জারি করেছিল ব্রিটিশ সরকার, যা এক অভূতপূর্ব ঘটনা। সাহিত্যেও উঠে এসেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন। কবি কাজী নজরুল ইসলাম তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন এবং দেখা হলে পা ছুঁয়ে সালাম করতেন। ধারণা করা হয় কবি নজরুলের বিদ্রোহী কবিতাসমূহের উৎসাহের জায়গা ছিল সিরাজী সাহেব। দিন দিবস মানে ওই আগে অরস টরস হয়তো আমার আব্বা থাকতে, তার বড় ছেলে আসাদুল্লাহ সিরাজী থাকতে, কিন্তু ওইটা তো এখন বন্ধ হয়ে গেছে আপাতত। ঠিক আছে, উনি মারা যাওয়ার পরে এই জিনিসটা, কিন্তু সরকার থেকে তো কিছু করে না। আমাদের সিরাজগঞ্জবাসী সরকার থেকে কবি সাহিত্যিক যারা আছে এরা তো কোনো রকম ইয়া করে না, মূল্যায়ন করে না। বাইরের লোক করে, সিরাজগঞ্জের লোক কম করে, এটাই নিয়ম। কারণ চেরাগের গোড়ায় অন্ধকার থাকে, ওদের তাকে মূল্যায়ন করা, এটাই আমাদের চাওয়া। আমাদের তো আর কোনো অর্থনৈতিক চাওয়া পাওয়া নেই। 1915 সালের দিকে তার রায়নন্দিনী উপন্যাসটি প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের জবাবে রায়নন্দিনী রচনা করেছিলেন। উপন্যাসের বিখ্যাত চরিত্র ইসাখা ও স্বর্ণময়ী। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি গীতকাব্যকে অনুসরণ করে সিরাজী রচনা করেছিলেন প্রেমাঞ্জলি গীতকাব্য। প্রায় 128টি গানের সংকলন রয়েছে সেখানে। অনেকেই তাকে সাম্প্রদায়িক লেখক হিসেবে বিবেচনা করেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ। সম্বন্ধে আমি যতটুকু জানি, মানে মৌলানা মুসল্লি যে ছিল যে ধরনের, তাদের বিরুদ্ধে কথা, মানে বিরোধিতা ছিল। ঠিক আছে, গোলামি পছন্দ করতো না, এটা ছিল তার ম্যানিয়া। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে এই ওনার আশিকান ভক্তরা যদি আসে, এইটাতে তারা থাকেন, ব্যবহার করেন। এইটা তাদের পরিবার থেকে বানিয়ে দেওয়া হয়েছে। উনি খুব ভালো লোক ছিল। আমাদের এই পুরা সিরাজগঞ্জ শহরটা উনি খুব নিয়ন্ত্রণে রাখতো, সবার উপকারে আসতো। তার ছেলেপিলে আছে, নাতিপুতি সবাই আছে এখানে। হ্যাঁ, আমাদের জন্মস্থানে, ওনাদেরও জন্মস্থান এখানে। নেতাজি সুভাষচন্দ্র বসু একটি লেখায় ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে সৈয়দ সিরাজীকে মূল্যায়ন করেছিলেন। হিন্দু মুসলমানের দূরত্ব কমানোর জন্য তিনি কাজ করেছেন। বাড়িতে নিয়মিত বসত সঙ্গীতের আসর। ওই আসরে তৎকালীন সময়ে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করত। বাপ্পি লাহিড়ী ও হৈমন্তী শুক্লার পূর্বপুরুষদের পৈতৃক বাড়ি ছিল সিরাজগঞ্জ। এ কারণেই তাদের পূর্বপুরুষরাও সেই গানের আসরে যোগ দিতেন। 1931 সালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী পরলোক গমন করেন। আজ তার বাড়ি ও কবর নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সংগ্রামী জীবন আর সাহসী কবিতা আমাদের মনে করিয়ে দেয় কলম কখনো কখনো বন্দুকের চেয়েও শক্তিশালী। এখন থেকে প্রায় 95 বছর আগে মারা গেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বাঙালি মুসলিম মানসপটে তিনি কি একেবারেই হারিয়ে গেছেন? তার অবদান কি আমরা স্বীকার করতে পারি না? রাষ্ট্রযন্ত্রের উচিত এই মানুষটাকে স্বীকৃতি দেয়া। যারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।